আজকে পথের পাঁচালীর 15, 16, 17 এবং 18 নম্বর যে পরিচ্ছেদগুলো বাকি রয়েছে আজকে শেষ হবে। এর আগের দিন ক্লাসে যা পড়িয়েছিলাম একটু রিমাইন্ড করে নিই। এর আগের দিন পড়েছিলাম যে কিভাবে অপু রাখাল বালক দ্বারা শকুনির ডিম ভেবে কাকের ডিমটা বাড়িতে নিয়ে আসে কত টাকার বিনিময়ে? 4 আনার বিনিময়ে। তারপর শেষ অবধি ভেঙে চুরে ডিমটা যায়, একাকার কাণ্ড হয়। মজার একটা পরিস্থিতি এর আগের পরিচ্ছেদে পড়েছিলাম। এবার আসা যাক একটা নতুন পরিচ্ছেদ, 15 নম্বর পরিচ্ছেদ। বই খোল। বলছে, অনেক দিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। গাঙ্গুলি পাড়ার গৌড়বর্ণ, গৌড়বর্ণ মানে হচ্ছে ফর্সা, গৌড়বর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ সামান্য খড়ের ঘরে বাস করেন। বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায়ই নির্জনে থাকেন। সন্ধ্যার পর মাঝে মাঝে গাঙ্গুলি দেব চণ্ডী মণ্ডপে গিয়া বসেন। সেই চণ্ডী মণ্ডপের নাম আবারও কিন্তু এসছে। চণ্ডী মণ্ডপ মানে হচ্ছে চণ্ডী মন্দিরের সামনে যে নাটঘর গুলো থাকে, যেখানে ধর কোনো অনুষ্ঠান হয়ে থাকে বা বিভিন্ন সময়ে গ্রামগঞ্জের লোকেরা যেখানে বসে আড্ডা দেয়, সেই অংশটাকে বলা থাকে চণ্ডী মণ্ডপ। অপুর বাল্যকাল হইতেই হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে লইয়া যাইত। সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, ডাক দেয়, দাদু আছো? বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তাল পাতার চাটাইখানা, আচ্ছা চাটাই মানে বুঝিস তোরা? চাটাই হচ্ছে, দেখবি এখন দেখাই যায় না বলতে গেলে, আগে ছিল। কেমন ব্যাপারটা? চাটাইয়ের হচ্ছে ঘর বাড়িগুলো তৈরি করা হতো, মানে বাঁশ কেটে সরু সরু করে একটা দেওয়ালের মতন তৈরি করা হতো, বিশাল বড়, সেগুলো দিয়ে ঘর বাড়ি কিন্তু তৈরি করা হতো। এবং ঝড়ঝঞ্ঝা যখন হতো তখন কিন্তু সেই চাটাইয়ের দেওয়ালগুলো বা ঘর বাড়িগুলো ভেঙে পড়ে যেত। ওকে, তো তাল পাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন। দাওয়া মানে হচ্ছে বারান্দা। এবার চাটাই দিয়ে, বাঁশের যে চাটাই সেইগুলো দিয়ে আগে ঘর বাড়ি তৈরি করতো, কিন্তু এর পাশাপাশি যেগুলো তাল পাতা রয়েছে সেই তাল পাতা দিয়েও ওই চাটাইয়ের মতন একটা আসনের মতন তৈরি করা হতো। বেশিরভাগ মানুষজন গ্রামগঞ্জের বাড়িতে এগুলো কিন্তু দেখা যেত। গ্রামগঞ্জের বাড়িতে যারা আসতো বাড়িতে বা খাওয়ার সময়, সেগুলো আসনের মতন করে পেতে সেই জায়গাগুলোতে বসতো। ওকে, ঠান্ডা হতো জায়গাটা। এসো দাদাভাই, এসো, বসো বসো, অপুকে ডাকছে। অন্য স্থানে অপু মুখ চোরা মানে লাজুক স্বভাবের, লজ্জা পায়, মুখ দিয়া কথা বাইর হয় না। কিন্তু এই সরল শান্ত দর্শন বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে। বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ, আন্ডারলাইন হবে, এখান থেকে প্রশ্ন আসবে বৃদ্ধকে, বৃদ্ধের সাথে কার আলাপের পরিচয় আমরা পাচ্ছি? 2 নম্বরের কোশ্চিন। খোলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতো ঘনিষ্ঠ, বাধাহীন ও উল্লাস ভরা। অনেক সময় সারা বিকাল ধরিয়া অপু বসিয়া বসিয়া গল্প শোনে ও গল্প করে। এ কথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়। তার মানে আমরা বুঝতে পারলাম নরোত্তম বাবাজি কিন্তু বয়স অপুর বাবার তুলনায় বয়সে একটু বেশি। ওকে, অন্নদা রায়ের অপেক্ষাও বড়, কিন্তু এই বয়োবৃদ্ধতার মানে অধিক বয়স্কতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ। সতীর্থ মানে কি? একই গুরুর শিষ্যকে বলা হয় থাকে সতীর্থ। ক্লিয়ার? এখানে আসিলে তাহার সকল সংকোচ, সকল লজ্জা আপনা আপনি ঘুচিয়া যায়। তার মানে বয়সে বড় হলেও, দাদুর বয়সী বা বাবার থেকেও বয়সে বড় হলেও, সেই লোকটির সাথে অপুর কিন্তু সাক্ষতা বা বন্ধুত্ব একটা বাচ্চার মতনই, বুঝা গেছে? সহজ সরল। গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে, এমন সব কথা বলে যাহা অন্য স্থানে সে ভয়ে বলিতে পারে না। পাছে প্রবীণ লোকেরা কেহ ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে, জ্যাঠা ছেলে মানে হচ্ছে পাকা ছেলে, পাকা ছেলে বলে, এই ভয়। মানে খোলাখুলি কথাবার্তা কিন্তু নরোত্তম দাসের সাথে বলে, বুঝা গেছে? নরোত্তম দাস বলেন, দাদু তুমি আমার গৌড়, আন্ডারলাইন হবে। গৌড় বলতে গৌরাঙ্গদেব বা ওই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর গায়ের রং যেহেতু গৌড় ছিল তাই গৌরাঙ্গ বলা হয় তাকে। এক্ষেত্রে গৌড় বলতে অপুকে বোঝাচ্ছে, মানে একদম নিষ্পাপ শান্ত স্বভাবের, দেখতে খুব সুন্দর, এরকম বোঝাচ্ছে। তোমাকে দেখলে আমার মনে হয় দাদু আমার গৌড় তোমার ঠিক বয়সে
তোমার মতোই সুন্দর, সুশ্রী, নিষ্পাপ ছিলেন। ওই রকম ভাব মাখানো চোখ ছিল তারও। অন্য স্থানে এ কথায় অপু হয়তো লজ্জা হইতো, এখানে সে হাসিয়া বলে। কি বলছে? অপু তাহলে দাদু, তাহলে এবার তুমি আমার সেই বইখানার ছবি দেখাও দেখি। বৃদ্ধ ঘর হইতে, আন্ডারলাইন হবে, তাহলে কোন বই এখানে বের করছে বৃদ্ধ? বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকা খানা বাহির করিয়া আনেন। তাহলে প্রেম ভক্তি চন্দ্রিকা হচ্ছে একটা বইয়ের নাম, এখানে সেই বইটা বের করে আনে ঘরের ভিতর থেকে। তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ, আন্ডারলাইন হবে, তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ। কোন গ্রন্থের কথা এখানে বলা হয়েছে? এখানে কার প্রিয় কথাও বলা হচ্ছে, টুকরো টুকরো কোশ্চিন আছে। নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া থাকেন। ছবি মোট দুখানি। দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলেন, আমি মরবার সময়ে বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, তোমার হাতে বইয়ের অপমান হবে না। সহজ সামান্য অনাড়ম্বর জীবনের গতি পথ বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বইতে থাকে। অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে। তার মানে এখান থেকে বোঝা গেল যে এই বইটার প্রতি নরোত্তম দাসের কিন্তু বেশ গভীর ভালোবাসা রয়েছে। তাই মরে যাওয়ার পর যেহেতু অপু খুব শান্ত স্বভাবের, নিষ্পাপ প্রকৃতির, তাই তাকেই এই বইটা গিফট করবে বলে মনস্থির করেন। বোঝা গেছে? অন্তঃসলীলা বলতে বোঝায় যে নদীর জল মাটির তলা দিয়ে বয়ে যায়, অর্থাৎ এখানে বুকের যে ব্যথা, সেই ব্যথার কথা এখানে বলা হচ্ছে। একটা তোরা নদী বলতে পারবি যে নদীটা মাটির তলা দিয়ে বয়ে যায়? ফল্গু নদী, যেটা গয়াতে রয়েছে। বোঝা গেছে? ওখানে পিণ্ডদান করে। ফল্গু নদী মানে বালিটা তুলতে গেলে তলা থেকে জলটা বেরায়। বুঝা গেছে? ওটা হচ্ছে অন্তঃসলীলা নদী। তাহার কাছে তাজা মাটি, পাখি, গাছপালার সাহচর্য মানে হচ্ছে বন্ধুত্ব, বন্ধু বোঝায়। সাহচর্যের মতো অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ থেকেই বলিয়া দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল। ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলাটা হইতে এক রাশি মুচকুন্দ চাপা ফুল কুড়াইয়া আনে। কত সুন্দর! চাপা ফুলের সেন্ট কিন্তু অপূর্ব সুন্দর। তোরা দেখেছিস চাপা ফুল? দুটো কালারের হয়, একটা সাদা রঙের হয়, একটা হলুদ রঙের হয়। ওকে, খুব সুন্দর সেন্ট বেরোয় চাপা ফুলের। সেগুলো সে বিছানায় রাখিয়া দেয়। তাহার পর সন্ধ্যায় আলো জ্বালিলে বাবার আদেশে পড়িতে বসতে হয়। ঘন্টা খানেকের বেশি কোনোদিনই পড়িতে হয় না। কিন্তু অপুর মনে হয় কত রাতি যে হইয়া গেল। পরে অপু পাইয়া সে শুইতে যায়, বিছানায় শুইয়া পড়ে। আর অমনি আজকার দিনের সকল খেলাধুলা, সারাদিন সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া বিছানায় রাখা মুচকুন্দ চাপার গন্ধ তাহার ক্লান্ত দেহ মনকে খেলাধুলার অতীত ক্ষণগুলির জন্য বিরহাতুর বলতে বোঝায় বেদনাদায়ক বালক প্রাণকে অভিভূত করিয়া বইতে থাকে। বিছানায় উপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ লয়। তার মানে কি বুঝলাম? রাতের দিকে সামান্য পড়াশোনা করে যখন ঘুমাতে যায় তখন বিছানার মধ্যে সেই চাপা ফুলগুলো অপু ছড়িয়ে দেয়, পাশে শুয়ে থাকে এবং তার পাশে সেই চাপা ফুলগুলো কিন্তু ছড়ে থাকে। ফলে তার যে চাপা ফুলের যে সুগন্ধি, সেই সুগন্ধিগুলো নিতে নিতে অপু ঘুমিয়ে পড়ে। ক্লিয়ার এতটুকু? এখানেই আমাদের 15 নম্বর পরিচ্ছেদটা শেষ হলো। এবার 16 নম্বর পরিচ্ছেদ বলছে, সেদিন তাহার দিদি চুপি চুপি বলে, চড়ুই ভাতি করবি অবু? আন্ডারলাইন হবে। এখান থেকেই তোদের 5 নম্বরের একটা প্রশ্ন দিবে, যেমনই প্রশ্ন দিক না কেন উত্তর কিন্তু একই হবে। ঠিক আছে? চড়ুই ভাতি রিলেটেড। চড়ুই ভাতি মানে কি? পিকনিক। মানে কোশ্চিনটা এরকম দিবে 5 নম্বরের, অপু এবং দিদি দুর্গা এরা দুইজন মিলে কিভাবে চড়ুই ভাতি করেছিল। ক্লিয়ার? যেমনই লাইন তুলে দিক না কেন উত্তর কিন্তু একই হবে, তোদের লাস্টের দিকে হবে অ্যান্সার। তো বলছে যে নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ মানে জঙ্গলে পরিপূর্ণ ভিটার ওধারে খানিকটা বন দুর্গা নিজের হাতে দা দিয়া কাটিয়া পরিষ্কার করিয়া ভাইকে বলিল, দাঁড়িয়ে দেখ তেঁতুল তলায় মা আসছে কিনা, মানে গার্ড দিতে বলছে ভাইকে। ঠিক আছে? তারা চুপি চুপি কিন্তু চড়ুই ভাতি পিকনিক অনুষ্ঠানটা করতে যাচ্ছে। যদি মা দেখে ফেলে তাহলে বিপদ। আমি চাল বের করে নিয়ে আসি শিগগির করে। একটা ভালো নারকেলের মালায় 2 পলা তেল চুপি চুপি তেলের ভাটটা হইতে বাহির করিয়া আনিল। অপহৃত মানে হচ্ছে চুরি করা বোঝায়। অপহৃত মালামাল
বাহিরে আনিয়া ভাইয়ের জিম্মায়, জিম্মায় মানে রক্ষার দায়িত্বে করিয়া বলিল, শিগগির নিয়ে যা, দৌড় অপু, সেইখানে রেখে আয়, দেখিস যেন গরু টরুতে খেয়ে ফেলে না। তার মানে রান্নাঘর থেকে দুই ভাই বোন মিলে সরঞ্জামগুলো চুরি করে যেই জায়গাতে তারা পিকনিক করবে বলে সেই জায়গাতে এসে উপস্থিত হলো। কাকে পাহারার দায়িত্ব দিল? সেগুলো গরু টরু বা অন্য কেউ যাতে না নিয়ে যায়, অপুকে। বুঝে গেছে এতটুকু? এরপর চারিদিকে বনে বনে ঘেরা, বাহির হইতে দেখা যায় না। খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটা হাড়িতে দুর্গা ভাত চড়াইয়া দিয়া বলিল, এই দেখ অপু, কত বড় বড় মেটে আলুর ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে। কুটিরের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে, ভাতে দেব। আচ্ছা, মেটে আলুর ফল, আমরা সাধারণত যা আলু খাই সেই আলুর মতনই একটা বুনো আলু গ্রামগঞ্জে পাওয়া যায়, তবে এখন মার্কেটে সেই মেটে আলুটা খুবই খুবই কম পরিমাণে বিক্রি হয়, মানুষজন ওটা খেতে চায় না। বুঝতে পারলি? মেটে আলু, আগে যখন আলু আসেনি সেই রকম বা পপুলার হয়নি, পর্তুগিজ থেকে তো আলু এসেছিল, তবে এই আলুটা কিন্তু আরো প্রাচীন। বর্তমানে আমরা যে আলুটা খাই সে আলুর থেকেও বহু পুরনো মেটে আলু। এটা একটা আলুর ধরন। তো মেটে আলুর ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে। তারা ঠিক করলো যে ভাতের সাথে সিদ্ধ করে পিকনিকের একটি আইটেম তৈরি করবে। ঠিক আছে, মেটে আলু সিদ্ধ। অপু মহা উৎসাহে শুকনো লঙ্কা কাটি কুড়াইয়া আনে। সরি, অপু মহা উৎসাহে শুকনা লতা কাটি কুড়াইয়া আনে। এই তাহাদের প্রথম বনভোজন। আন্ডারলাইন হবে। কিভাবে বনভোজন হয়েছিল? উত্তর কিন্তু একই হবে। ঠিক আছে, যেমন ভাই লিখ, উত্তর কিন্তু একই হবে। অপুর এখনো বিশ্বাস হইতেছিল না যে এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে না, খেলাঘরের বনভোজন যা কতবার হইয়াছে সেই রকম হইবে। ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি। আমরা এর আগে পরিচ্ছেদে পড়েছিলাম, তারা কিন্তু যখন রান্না রান্না খেলা খেলছিল তখন কিন্তু এই ধুলা বালি লতা পাতা ইত্যাদি নিয়ে কিন্তু মিছি মিছি একটা রান্না খেলছিল তারা, তাই না? ওটাই অপু ছোট মনে কল্পনা করতে পারেনি না সত্যিকারের বনভোজন আজকে আমাদের মধ্যে হতে চলেছে। কিন্তু বড় সুন্দর বেলাটি, বড় সুন্দর স্থান বনভোজনের। আন্ডারলাইন হবে। কেমন স্থান? পরের লাইন দেখ, চারিপাশে বনঝোপ, ওদিকে তেলাকুচা লতার দুলুনি, বেল গাছের তলে জঙ্গলে শ্যাওড়া গাছের ফুলের ঝাড়, আতপোড়া কটা দুর্বা ঘাসের উপর খঞ্জনি পাখি নাচিয়া ছুটিয়া বেড়াইতেছে। নির্জন ঝোপঝাড়ের আড়ালে নিভৃত নিরালা স্থানটি। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা, ঘেটু ফুলের ঝাড়, পোড়ো ভিটাটা আলো করিয়া ফুটিয়া আছে। বসন্তের সময়ে আমরা কি দেখি? গাছের নতুন নতুন কচি কচি পাতা বেরোয়। আর এখানে বলেছে যে ঘেটু ফুল, ঘেটু ফুলটা কিন্তু আমরা সবাই দেখেছি ঝোপঝাড়ে সাদা রঙের হয়ে থাকে। শিবরাত্রির সময়, শিব পূজার সময় কিন্তু আমরা ব্যবহার করি। ওকে, ঘেটু ফুল, অনেকে এটা ভ্যাট ফুলও বলে থাকে। বাতাবি লেবু গাছটায় কদিনের কুয়াশায় ফুল অনেক ঝরিয়া গেল, থোপা থোপা সাদা সাদা ফুলের উপরে ডালে চোখে পড়ে। চড়ুই ভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠোনে কাহার ডাক শোনা গেল। দুর্গা বলিল, বিনির গলা যেন, নিয়ে আই তো ডেকে অপু। বিনি তাদের খেলার সাথে। ওকে, একটু পরে অপুর পিছনে দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল। আন্ডারলাইন হবে। দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল। সেই মেয়েটির নাম কি আমরা পাচ্ছি? বিনি। একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমের সুরে বলিল, কি হচ্ছে দুর্গা দিদি এখানে? দুর্গা বলিল, আইনা বিনি, চড়ুই বাতি করছি, বস। মেয়েটি ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে। আন্ডারলাইন হবে। তার মানে বিনির বাবার নাম আমরা পাচ্ছি কি? কালীনাথ চক্রবর্তী, মানে চক্রবর্তী। আগে গ্রামগঞ্জে মুখোপাধ্যায়কে, এখন তো সংক্ষেপে মুখার্জি বলে, মুখুজ্জে মশাই বলতো। ভট্টাচার্যকে হচ্ছে ভট্টাচার্য মশাই। বুঝতে পারলি? এরকম টাইপের, ওই জন্য চক্রবর্তীকে চক্রবর্তী বলতো আগে। তো কেমন টাইপের মেয়ে দেখ, পরের লাইনে বলেছে, বলছে পরনে আধ ময়লা শাড়ি, হাতে সরু সরু কাচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্ত সাদা সিধা, একদম ভোলা ভালা চেহারার মেয়ে। তার বাপ
যুগীর বামুন বলিয়া, যুগীর বামুন হচ্ছে হিন্দু ধর্মের নাথ সম্প্রদায়ের একটা মানে নিচু জাতির বা নিচু সম্প্রদায়ের একটা মানুষ। যুগীর বামুন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাহাদের নিমন্ত্রণ হয় না। গ্রামের এক পাশে নিতান্ত সংকুচিত ভাবে বাস করে। ইতিহাসে আমরা পড়েছি যে শূদ্রদের বা নিম্ন শ্রেণীর মানুষদের কিভাবে অত্যাচার করা হতো, এখানে কিন্তু সেই দৃশ্যটা ফুটে উঠছে। ঠিক আছে, তাকে স্পর্শ করবে না, তার হাতের ছোঁয়া খাবে না, তার ছায়া পর্যন্ত মারাবে না, এরকম টাইপের কিন্তু কুসংস্কার গুলো ছিল আগে। ওকে, বুঝতে পারছিস তো? এটা এখানে অবস্থাও ভালো নয়। বিনি দুর্গার ফরমাইশ মানে হচ্ছে হুকুম খাটিতে লাগিল খুব। বেড়াইতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে। এখন ইহারা তাহাকে সে উৎসবের অংশীদার স্বীকার করিবে কি না করিবে, এরূপ একটা দ্বিধা মিশ্রিত উল্লাসের ভাব তাহার কথাবার্তায় ভাবভঙ্গিতে প্রকাশ পাইতেছিল। মানে বিনিও ভাবছে, আরে বাপরে, এখানে এরা চড়ুইভাতি করছে, আমাকে কি নিবে কি নিবে না, এই দ্বন্দ্বই ছিল। বোঝা গেছে? দুর্গা বলল, বিনি আর দুটো শুকনো কাঠ দেখতো, আগুনটা জ্বলছে না ভালো। বিনি তখন কাঠ আনিতে ছুটিল এবং একটু পরে এক বোঝা শুকনো বেলের ডাল আনিয়া হাজির করিয়া বলল, এতে হবে দুর্গা দিদি? না আর আনবো? দুর্গা যখন বলিল, বিনি এসেছে, ও তো এখানে খাবে, আর দুটো চাল নিয়ে আয় অপু। বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল, মানে একদম বিনি কনফার্ম হয়ে গেল, বাহ খুব সুন্দর ব্যাপার, আমিও তাদের দলে যোগ দিচ্ছি, অনেকদিন পর চড়ুইভাতি অনুষ্ঠান একসাথে সবাই মিলে হবে। তাই মুখ খুশিতে ভরে উঠলো বিনির। বোঝা গেছে? খানিকটা পরে বিনি জল আনিয়া দিল। আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, কি কি তরকারি দুর্গা দিদি? দেখ, আইটেমের নাম আমরা জানতে পারবো। এর আগে আমরা জেনেছিলাম ভাত হচ্ছে, মেটে আলু সিদ্ধ হচ্ছে, আর একটা আইটেম হবে। দেখ পরের লাইনে বলছে, ভাত নামাইয়া দুর্গা ছোবাতে তেলটুকু দিয়া বেগুন তাহাতে ফেলিয়া দিয়া ভাজে। ছোবাতে তেলটুকু দিয়া মানে একটা ছোট পাত্রে সামান্য বেগুন দিয়ে সেটাকে ভাজার চেষ্টা করছে। খানিকটা পরে সে অবাক হইয়া ছোবার দিকে চাইয়া থাকে। অপুকে ডাকিয়া বলে, ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মতন রং হচ্ছে দেখছিস অপু, ঠিক যেন মার রান্না বেগুন ভাজা না? অপুর ব্যাপারটা আশ্চর্য বোধ হয়। মানে সেই বেগুন ভাজাটা, তাদের এই বেগুন ভাজাটা নিতান্তই সামান্য একটা ব্যাপার। ডোবা তেলে বা বেশি পরিমাণ তেল তারা ব্যবহার করছে না, খুব সামান্য পরিমাণ তেলে সেই বেগুন ভাজাটা কিন্তু রান্নার উপকরণ হিসাবে ব্যবহার করছে। হয়ে গেছে? অপুর ব্যাপারটায় আশ্চর্য বোধ হয়। আন্ডারলাইন হবে, কোন ব্যাপারে অপু আশ্চর্য হয়, এটা 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে। তাহারও এতক্ষণ যেন বিশ্বাস হইতেছিল না যে তাহাদের বনভোজনের সত্যিকারের ভাত, সত্যিকারের বেগুন ভাজা সম্ভবপর হইবে। তাহার পর তিনজনে মহা আনন্দে কলার পাতে খাইতে বসে, শুধু ভাত আর বেগুন ভাজা, আর কিচ্ছু না। অপুর গ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে চাইয়াছিল, আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে রে বেগুন ভাজা? অপু বলে, বেশ হয়েছে দিদি, কিন্তু নুন হয়নি যেন। লবণকে রন্ধনের উপকরণের তালিকা হইতে ইহারা ও অদ্য মানে আজ একেবারেই বাদ দিয়েছে। লবণ ছাড়া রান্না কোনো রান্নাই ভালো লাগে না, তাই না? লবণ কিন্তু এমনই জিনিস, লবণের বালাই রাখে নাই। কিন্তু মহা খুশিতে তিনজনে কোষো মেটে আলুর ফল, আচ্ছা কোষো মানে কি? কষযুক্ত মেটে আলুর ফল ভাতে ও পানসে আতপোড়া বেগুন ভাজা দিয়া চড়ুইভাতির ভাত খাইতে লাগিল। পানসে মানে স্বাদহীন, যেহেতু লবণ দেয়নি তাই টেস্টও কম হচ্ছে, তাই তো? দুর্গার এই প্রথম রান্না, সে বিস্ময় মিশানো আনন্দের সঙ্গে নিজের হাতের শিল্প সৃষ্টি উপভোগ করিতেছিল। এই বনঝোপের মধ্যে, এই শুকনো আতা পাতার রাসের মধ্যে, খেজুর তলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া, আহা কত সুন্দর। তারা কিভাবে ভাত খাচ্ছে? সেই খেজুর পাতা সামনে পড়ে রয়েছে, আর কলার পাতার মধ্যে তাদের ভাতের উপকরণগুলো কিন্তু রয়েছে। ওকে, তাদের যে রান্নার যে বিভিন্ন আইটেমগুলো সেগুলো সাজিয়ে গুছিয়ে তারা নিজেদের মতন করে কিন্তু চড়ুইভাতি করার চেষ্টা করছে তারা। ক্লিয়ার এতটুকু?
এরপর খাইতে খাইতে দুর্গা অপুর দিকে চাইয়া হি হি করিয়া খুশির হাসি হাসিল। খুশিতে ভাতের ডলা তাহার গলার মধ্যে আটকাইয়া যাইতেছিল যেন। বিনি খাইতে খাইতে ভয়ে ভয়ে বলিল, একটু তেল আছে দুর্গাদি? মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম। দেখবি অনেকে ভাতে সিদ্ধ যখন মাখে কিনা ঘিয়ের বদলে সরষার কাঁচা তেল কিন্তু ব্যবহার করে, তাই তো? একটা ঝাঁজ উঠে, এটা আলাদা একটা টেস্ট হয় সেই সময়। দুর্গা বলল, অপু ছুটে নিয়ে আয় একটু তেল। অপু বলল, মাকে কি বলবি দিদি? আবার ওবেলা ভাত খাবি? দূর, মাকে কখনো বলি? মানে দুর্গা তখন বলছে, দূর, মাকে কখনো বলি? সন্ধ্যের পর দেখিস খিদে পাবে। এখন সন্ধে মানে সন্ধ্যাবেলা, সন্ধ্যার পর খিদাটা পেয়ে যাবে। যুগীর বামুন বলিয়া পাড়ায় জল খাইতে চাইলে লোকে ঘটিতে করিয়া জল খাইতে দেয়, তাহাও আবার মাজিয়া দিতে হয়। ভাবতে পারছিস? জল পিপাসা পাবে, তাকে জল কেউ খেতে দিচ্ছে, জল খাওয়ার পর সেই ঘটিটা তাকে কিন্তু মেজে আবার ফেরত দিতে হতো, রীতিমতো মেজে পরিষ্কার করে। কেমন একটা ছোঁয়া ভাব ছিল সেই সময়। বিনি দু একবার ইতস্তত করিয়া অপুর গ্লাসটা দেখাইয়া বলিল, আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু, জল তেষ্টা পেয়েছে। অপু বলিল, নাও না বিনি দিদি, তুমি নিয়ে চুমুক দিয়ে খাও না, কি আছে? তবু যেন বিনির সাহস হয় না। খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল, হাড়িটা ফেলা হবে না কিন্তু, আবার আর একদিন বনভোজন করব, কেমন তো? মাটির হাড়ি, মাটির হাড়িতে ভাত রান্না হয়েছে, তাদের সরঞ্জামগুলো রান্না হয়েছে, সেই মাটির হাড়িটা কিন্তু কোনো এক জায়গাতে সংরক্ষণ করে রাখবে বলে এই প্ল্যানটা করেছে, যাতে ভবিষ্যতে আবার সেই হাড়িটা ব্যবহার করে অপু, দুর্গা এবং সবাই মিলে বনভোজন করতে পারে। তাহলে বনভোজনের অভিজ্ঞতা আমরা 16 নম্বর পরিচ্ছেদে পেলাম। ক্লিয়ার এতটুকু সবার? এরপর 17 নম্বর পরিচ্ছেদে আয়। বলছে, দিন কয়েক পরে ভুবন মুখুজ্জের বাড়ি রানুর দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে, আন্ডারলাইন হবে। তাহলে রানু দিদির বিয়ে কার বাড়িতে হয়েছিল? ভুবন মুখুজ্জের বাড়িতে। বা ভুবন মুখুজ্জের বাড়িতে কার বিয়ে হয়েছিল? রানু দিদির বিয়ে। কিন্তু এখনো কুটুম্বিনীরা সকলেই যান না। কুটুম্বিনী বলতে বোঝায় আত্মীয় স্বজন। দেখবি বিয়ে বাড়ি যখন হয়, বিয়ে বাড়ির আগে থেকে কিন্তু আত্মীয় স্বজনরা বাড়িতে আসতে থাকে, আর বিয়ে হয়ে যাওয়ার 1-2 দিন পরও কিন্তু আত্মীয় স্বজন সে বাড়িতে থেকে যায়। বুঝা গেছে? ওই রকম ব্যাপারটা। ছেলে মেয়েও অনেক। একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে। তাহার নাম কি? টুনি। তাহার বাপও আসিয়াছিলেন। আজ দুপুরের পর স্ত্রী ও কন্যাকে কিছুদিনের জন্য এইখানে রাখিয়া কর্মস্থানে গিয়াছে। ঘণ্টাখানেক পরে সেজ ঠাকুরন ঘরে কি কাজ করিতেছিলেন, টুনির মায়ের গলা তাহার কানে গেল। সেজ ঠাকুরন দালানে আসিয়া বলিলেন, কিরে হাসি, কি? টুনির মা উত্তেজিত ভাবে ও ব্যস্তভাবে বিছানাপত্তর বালিশের তলা হাতড়াইতেছে, উঁকি মারিতেছে, তোষক উল্টাইয়া ফেলিতেছে। বলিল, এই একটু আগে আমার সেই সোনার সিঁদুরের কৌটাটা এই বিছানার পাশে এইখানটায় রেখেছি। সোনার সিঁদুরের কৌটা, ঠিক আছে? খোকা দোলায় চেঁচিয়ে উঠলো। মানে খোকা বলতে বোঝায় তার যে বাচ্চা, সেই বাচ্চাটা দোলনাতে ঘুমাচ্ছিল, হঠাৎ করে চেঁচিয়ে ওঠে। সেই মুহূর্তে কি ঘটনা ঘটেছে বলছে, উনি বাড়ি থেকে এলেন আর তুলতে মনে নেই, কোথায় গেল আর পাচ্ছি না। মানে হঠাৎ করে খোকার কাছে গিয়েছিল দোলনার কাছে, ফিরে এসে দেখে তার সোনার যে সিঁদুর দানিটা সেটা উধাও হয়ে গিয়েছে হঠাৎ করে তার বাড়ি থেকে। সেজ ঠাকুরন বললেন, উমা সে কি, হাতে করে নিয়ে যাসনি তো? না দিদিমা, এইখানে রেখে গেলুম, বেশ মনে আছে, ঠিক এইখানে। সকালে মিলিয়া খানিকক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করা হইল, কৌটোর সন্ধান নাই। সেজ ঠাকুরন জিজ্ঞাসা করিয়া জানিলেন, দালানে প্রথমটা এ বাড়ির ছেলে মেয়ে ছিল, তারপর খাওয়ার ডাক পড়িলে ছেলেমেয়েরা সব খাবার খাইতে চায়, তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা। ব্যাস, শেষ এখানে দুর্গা। একে তো সেজ ঠাকুরন দেখতে পারে না দুর্গাকে, তার উপর হচ্ছে বাইরের একটা মেয়ে দুর্গাকে এখন টার্গেট করবে। দেখ কিভাবে। সেজ ঠাকুরনের ছোট মেয়ে
টেপি চুপি চুপি বলিল, আমরা যেই খাবার খেতে গেলাম দুর্গাদি, তখন দেখি যে খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই মাত্র আবার এসেছে। মানে আমরা যখন সবাই মিলে যখন বাইরে চলে গেছিলাম তখন দুর্গা দিদি একাই সেই ঘরের মধ্যে ছিল, তারপরে হঠাৎ কিছুক্ষণ পর সেও বেরিয়ে যায়, আর এই মুহূর্তে দুর্গা দিদি নাকি আসে। এই কথাটা কাকে জানাচ্ছে? টেপি। হ্যাঁ, টেপি জানাচ্ছে, কাকে জানাচ্ছে? সেজো, সেজোকে জানাচ্ছে। ক্লিয়ার এতটুকু? এরপর বলছে, সেজ ঠাকুরন চুপি চুপি কি পরামর্শ করিলেন, পরে রুক্ষ সুরে দুর্গাকে বলিলেন, কৌটো দিয়ে দে দুর্গা, কোথায় রেখেছিস বল, বার কর এক্ষুনি বলছি। দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছিল, সেজ ঠাকুরনের ভাবভঙ্গিতে তাহার জীব যেন মুখের মধ্যে জড়াইয়া গেল। অস্পষ্ট ভাবে কি বলিল ভালো বোঝা গেল না। দুর্গা তো একদম থতমত খেয়ে গেছে, আরে আমি তো চুরি করিনি, কি বলছে এগুলো। টুনির মা এতক্ষণে কোনো কথাই বলে নাই। একজন ভদ্রঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে সে একটু অবাক হইয়া গিয়েছে। বিশেষত দুর্গাকে সে কয়েকদিন এখানে দেখিতেছে, দেখিতে বেশ চেহারা বলিয়া দুর্গাকে সে পছন্দ করে। সে চুরি করিবে, ইহা কি সম্ভব? সে বলিল, ও নেয়নি বোধ হয় সে যদি। ও কেন, মানে ও কেন নিতে যাবে, এরকম কিছু বলতে চাইছে। সেজ ঠাকুর বললেন, তুমি চুপ করে থাকো না, তুমি ওর কি জানো, নিয়েছে কি না নিয়েছে আমি জানি ভালো করে। একজন বলিলেন, তা নিয়ে থাকিস বের করে দে, নয়তো কোথায় আছে বল। আপদ চুকে গেল। দিয়ে দে লক্ষ্মীটি, কেন মিথ্যে, মানে মিথ্যে বলছিস। দুর্গা যেন কেমন হইয়া গিয়াছিল, তারপর তাহার পা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল। সে দেওয়ালে ঠেস দিয়া দাঁড়িয়া বলিল, আমি তো জানি না কাকিমা, আমি তো নেইনি, বা কিছু একটা হয়তো বলতে গিয়ে আটকে গেছে। সেজ ঠাকুরন বলিলেন, বললেই আমি শুনবো, ঠিক ও নিয়েছে, ওর ভাব দেখে আমি বুঝতে পারছি। আচ্ছা ভালো কথাই বলছি, কোথায় রেখেছিস দিয়ে দে, জিনিস দিয়ে দাও তো কিছু বলবো না, আমার জিনিস পেলেই হলো। পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া তাহাকে দালানের মাঝখানে আনিয়া বলিলেন, দুর্গা বল এখনো কোথায় রেখেছিস, বলবি নে? না তুমি জানো না, তুমি খুকি, তুমি কিচ্ছু জানো না মনে হয়, শিগগির বল, নইলে দাঁতের পাটি একেবারে সব ভেঙে গুঁড়ো করে ফেলবো এখনই, বল শিগগির বল, এখনো বলছি বল। টুনির মা হাত ধরিতে আগাইয়া আসিতেছিলেন। একজন কুটুম্বিনী মানে আত্মীয়া বলিলেন, রোশনা মানে থামো না, দেখছো না ওই নিয়ে নিয়েছে, চোরের মারি ওষুধ, দিয়ে দাও এক্ষুনি মিটে গেল, কেন মিথ্যে বলিস। দুর্গার মাথার মধ্যে কেমন করিতেছিল, সে অসহায়ভাবে চারিদিকে চাইয়া অতি কষ্টে শুকনো জীবে জড়াইয়া উচ্চারণ করিল, আমি তো জানি না কাকিমা, ওরা সব চলে গেল, আমিও তো মানে বাইরে বেরিয়ে গেলাম। কথা বলিবার সময় সে ভয়ে আড়ষ্ট হইয়া সেজ ঠাকুরনের দিকে চোখ রাখিয়া দেওয়ালের দিকে ঘেঁষিয়া যাইতে লাগিল। পরে সকলে মিলিয়া আরো খানিকক্ষণ তাহাকে বুঝাইল, তাহার সেই এক কথা সে জানে না। কে একজন বলিল, পাকা চোর, মানে পাশ থেকে হচ্ছে টিটকারি মারলো, একদম পাকা চোর, মনে হচ্ছে কিছুই জানে না এরকম। টেপি বলিল, বাগানের আমগুলো তলায় পড়িবার জো নেই কাকিমা, মানে এর আগের পরিচ্ছেদ গুলোতে জেনেছিলাম যখন বাগান থেকে আমগুলো পড়তো, বাগানে আমগুলো যখন পড়তো তখন কিন্তু কি হতো, দুর্গা কুড়িয়ে নিয়ে কিন্তু চলে যেত। সেই নিয়ে একটা বিশাল ঝামেলা হয়েছিল, অন্য পরিচ্ছেদে পড়েছিলাম, তাই তো ফার্স্ট টার্মে পড়েছিলাম আমরা। এরপর বলছে যে শেষোক্ত কথাতেই, মানে একদম শেষের কথাতেই বোধ হয় সেজ ঠাকুরনের কোনো ব্যথায় ঘা লাগিল। তিনি হঠাৎই বাজ খাই, মানে রুক্ষ কণ্ঠে, রুক্ষ মেজাজে, একদম রেগে রেগে বলছে যে রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন, তবে রে পাজি, নচ্ছাড়, নচ্ছাড় মানে অপদার্থ, চোরের ছাড়, তুমি জিনিস দেবে না, দেখি তুমি দেও কিনা দেও। কথা শেষ না করিয়া তিনি দুর্গার উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজোরে দেওয়ালে ঠুকিতে লাগিলেন। বল কোথায় রেখেছিস, বল এক্ষুনি, বল শিগগির বল। টুনির মা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া সেজ ঠাকুরনের হাত ধরিয়া বলিল, করেন কি সে যদি, থাকবে আমার কৌটো, ওরকম কেন, ওরকম করে মারেন কেন, ছেড়ে দিন, থাক হয়েছে ছাড়ুন, ছি। টুনি মার দেখিয়া কাঁদিয়া উঠিল।
পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, মানে ওই যে আগে যে ওই কুটুম্বিনী যে আত্মীয়াটা ছিল, ও হঠাৎ করে বলে উঠছে, এ রক্ত পড়ছে যে। দুর্গার নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে, কেহ লক্ষ্য করে নাই। বুকের কাপড়ের খানিকটা রক্তরাঙা হইয়া উঠেছে। টুনির মা বলিলেন, শিগগির একটু জল নিয়ে আয় টেপি, রোয়াকের বালতিতে আছে দেখ। চেঁচামেচি ও হইচই শুনিয়া পাশের বাড়ির কামারদের ঝি বউরা ব্যাপার কি দেখিতে আসিল। রানুর মা এতক্ষণ ছিলেন না। দুপুরে খাওয়া দাওয়া পরে কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন, তিনিও আসিলেন। মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝাঁঝা করিতেছিল, মানে মাথা ঘুরছিল। সে দিশাহারা ভাবে ভিড়ের মধ্যে একবার চাইয়া কি দেখিল। জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাতে ধরিয়া বসাইলেন। তাহার মাথার মধ্যে তেমন ঝিমঝিম করিতেছিল, সে দিশাহারা ভাবে বসিয়া পড়িল। রানুর মা বলিলেন, অমন করে কি মারে শেষ দি, রোগা মেয়েটা, ছি। তোমরা ওকে চেনোনি এখনো? তখন ওই বলছে, সেজো বলছে যে তোমরা ওকে চেনোনি এখনো, চোরের মার ছাড়া ওষুধ নেই এই বলে দিলুম। মারের এখন হয়েছে কি, না পাওয়া গেলে ছাড়বো নাকি? হরিরায় আমায় যেন শুলে ফাঁসে দেয়। এরপর শুল হচ্ছে আগেকার দিনের বিখ্যাত মরণ শাস্তি দেওয়া হতো। কিরকম? একটা লম্বা লোহার রড, যার মাথাটা সুচলো থাকতো, সেই সুচলো মাথার উপর কি করা হতো, একটা মানুষকে জ্যান্ত অবস্থাতে উপর করিয়ে দেওয়া হতো। তারপর সেই লোহার রডটা কোনো একটা উঁচু স্থানে ঝুলিয়ে দেওয়া হতো। এবার খানিকক্ষণ পেটের তলাতে লোহার রডের সেই সুচল অংশটা থাকতে থাকতে এবং যন্ত্রণায় সে হাত পা যখন ছড়িয়ে ছটপট করতো, আস্তে আস্তে পেটের ভিতর ঢুকতে ঢুকতে একদম এপার ওপার বেরিয়ে যেত সেই রডটা। এটাকে বলা হতো শুলে চড়ানো। বোঝা গেছে? কোন একটা ফাঁকা মাঠে বা উঁচু কোনো জায়গাতে আগে রাজরাজার আমলে এই মারার শাস্তিটা দেওয়া হতো। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে শুলে চড়ানো। রানুর মা বলিলেন, হয়েছে, এখন একটু সামলাতে দাও শেষ দি, যে কাণ্ড করেছো। টুনির মা বলিল, ওমা, এত হবে জানলে কে কৌটোর কথা বলতো? চাই না আমার কৌটো, ওকে ছেড়ে দাও শেষ দি। সেজ ঠাকুরন এত সহজে ছাড়িতেন কি না বলা যায় না, কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল, মানে সবাই ছেড়ে দিতে বলল। ঠিক আছে, কাজেই তিনি আসামিকে অর্থাৎ দুর্গাকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন। রানুর মা তাহাকে ধরিয়া ওদিকের দরজা খুলিয়া খিড়কির উঠানে বাহির করিয়া দিলেন, মানে বড় উঠোনে। বলিলেন, খুব খেনে আজ বাড়ি থেকে বেরিয়েছিলি, যা হোক, মানে খুব করে, খুব খেনে মানে খুব করে তুই তো আজ বাড়ি থেকে বেরিয়েছিস। কার মুখ দেখে যে বেরিয়েছিস কে জানে, ভগবান জানে। যা আস্তে আস্তে যা, টেপি খিড়কিটা মানে দরজাটা ভালো করে খুলে দে। দুর্গা দিশেহারা ভাবে খিড়কি দিয়া বাহির হইয়া গেল। তাহলে আমাদের এই 17 নম্বর পরিচ্ছেদে জানলাম যে দুর্গা বিনা অপরাধে চোর সন্দেহে মার খেলো, অপমানিত বোধ করলো। এবার লাস্ট আমাদের 18 নম্বর পরিচ্ছেদ রয়েছে, এটাই আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের শেষ পরিচ্ছেদ। ওকে, বোঝা যাচ্ছে তো এতটুকু সবার? 18 নম্বর পরিচ্ছেদটা এবার শুরু হচ্ছে। দেখ, বলছে গ্রামে বারোয়ারি চড়ক পূজার সময় আসিল। চড়ক পুজো যেটা চৈত্র মাসে অনুষ্ঠিত হয়, চড়কের গাছগুলো ঘোরায়, তাই না? বিভিন্ন সং সাজে ওই টাইমে সবাই। বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসী নাচিতে বাহির হইয়াছে। দুর্গা ও অপু আহার নিদ্রা ত্যাগ করিয়া সন্ন্যাসী দলের পিছনে পিছনে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইল। চৈত্র মাসে যখন চড়ক পূজা অনুষ্ঠিত হয় বা গাজনের মেলা যখন অনুষ্ঠিত হয়, তখন গাজনের সন্ন্যাসীরা বিভিন্ন সাজ সেজে, কেউ কালীর সাজ সেজেছে, কেউ শিবের সাজ সেজেছে, কেউ রাধাকৃষ্ণ, এরকম সাজ সাজে তো সেজে সেজে বাড়ির থেকে বিভিন্ন চাঁদা সংগ্রহ করে, তাই তো? তো ওই রকম টাইপের সেই সন্ন্যাসীদের পিছে পিছে এক জায়গা থেকে আরেক জায়গা বা এক গ্রাম থেকে আরেক গ্রামে
যাচ্ছে। কারা যাচ্ছে? অপু এবং দুর্গা দিদি দুজন মিলে কিন্তু যাচ্ছে। এবারে তাদের সাথে ঘুরে বেড়ানো হচ্ছে। অন্যান্য গৃহস্থ বাড়ি, গৃহস্থ বাড়ি বলতে কি বোঝায়? সংসারী লোকের বাড়িতে। গৃহস্থ বাড়ি হইতে পুরনো কাপড় দেয়, চাল পয়সা দেয়, কেউ বা ঘোড়া দেয়। তাহারা কিছুই দিতে পারে না দুটো চাল ছাড়া। এজন্য তাহাদের বাড়িতে এ দল কোনো বাড়ি আসে না। তার মানে অপুদের বাড়ি শুরু থেকেই পড়ে এসছি, অত্যন্ত দরিদ্র পরিবারের তারা মানুষ, তাই ভিক্ষার বা চাঁদার সামগ্রী হিসাবে তাদের বাড়ি থেকে মোটা কিছু আদায় করতে না পারার কারণে গাজনের সন্ন্যাসীরা তাদের বাড়িতে কিন্তু আসে না। 10-12 দিন সন্ন্যাসী নাচনের পর চড়কের পূর্ব রাত্রে নীল পূজা আসিল। নীল পুজো মহাদেবের পুজো, নীল ষষ্ঠী বলে। ঠিক আছে, নীল পুজোর দিন বৈকালে একটা ছোট্ট খেজুর গাছে সন্ন্যাসীরা কাঁটা ভাঙে। এবার দুর্গা আসিয়া খবর দিল প্রতি বৎসরের সে গাছটাতে এবার কাঁটা ভাঙা হইবে না। খেজুর গাছে দেখবি কাটা 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 থাকে গায়ে, তাহলে ওই কাঁটাগুলো ভেঙে চড়কের গাছগুলো তৈরি করা হয়। যে গাছগুলোর মধ্যে কি করা হয়? চড়কটা না ঘোরানো হয়। দেখেছিস চড়ক ঘোরানো? দেখেছিস তোরা? বেশ। নদীর ধারে আর একটা গাছ সন্ন্যাসীরা এবার পূর্ব হইতে ঠিক করিয়াছে। পাড়ার ছেলেদের সঙ্গে দল বাঁধিয়া দুর্গা ও অপু সেখানে গিয়া জোটে। তারপর কাটা ভাঙার নাচ হইয়া গেলে সকলে চড়ক তলাতে একবার বেড়াইতে যায়। খেজুরের ডাল দিয়া নীল পূজার মণ্ডপ ঘিরিয়াছে। চড়ক তলার মাঠের শেওড়া বন ও অন্যান্য জঙ্গল কাটিয়া পরিষ্কার করা হইয়াছে। তার মানে চারিদিকে ঝোপ জঙ্গল ছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে। সেখানে ভুবন মুখুজ্জের, একটু আগে বললাম মুখোপাধ্যায়কে আগে কিন্তু মুখুজ্জ মশাই বলতো, সেখানে ভুবন মুখুজ্জের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হইল। রানী, পুটি, টুনু, এদের বাড়িতে কড়া শাসন আছে। দুর্গার মতো টোটো করিয়া যেখানে সেখানে বেড়াইবার হুকুম নাই। অতি কষ্টে বলিয়া কহিয়া ইহারা চড়ক তলা পর্যন্ত আসিয়াছে। জমিদার মানুষ তো, বামুন মানুষ, তাই মেয়েদের প্রতি বেশ একটা কড়া নজরে কিন্তু তাদের রেখেছে। টুনু বলিল, আজ রাত্রে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে। শ্মশান থেকে আমরা জানি যে গাজনের উৎসবের আগে মরার খুলি, হাড়গোড় এগুলো কিন্তু সংগ্রহ করে, ওটাই বলছে শ্মশান জাগাতে যাবে। রানী বলিল, আহা, তা বুঝি আর জানি নে। একজন মরা হবে, তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানের সেই ছাতিম তলায়, তাকে আবার বাঁচাবে, তারপর মরার মুন্ড নিয়ে আসবে, ছড়া বলতে বলতে আসবে, ও সব মন্তর আছে। দুর্গা বলল, আমি জানি ওদের ছড়া, শুনবি? বলবো। কিরকম বলছে ছড়াটা? বলছে, স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতু তলে, 24 কোটি বান বর্ষা শিবের সঙ্গে চলে, সত্য যুগের মরা আওল যুগের মাটি, শিব শিব বলরে ভাই, ঢাকে দেও কাঠি। পরে হাসিয়া বলে, কেমন চমৎকার, এবার গোষ্ঠবিহারের পুতুল হয়েছে নীলুদা। গোষ্ঠবিহার মানে হচ্ছে শ্রীকৃষ্ণের কথা এখানে বলছে। দাশু কুমারের বাড়ি দেখে এলাম, দেখিসনি রানু? পুটি বলল, সত্যিকারের মরার মুন্ড রানুদি? নয়তো কি? রানু তখন বলছে, নয়তো কি, অনেক রাত্রে যদি আসিস তো দেখতে পাবি। চল ভাই, আমরা বাড়ি যাই, আজ রাতটা ভালো নয়। আইরে অপু, দুর্গা দি আয়। অপু বলিল, কেন ভালো নয় রানুদি? কি আজ হবে রাত্রে? রানু বলিল, সেসব কথা বলতে নেই, তুই আয় বাড়ি। অপু গেল না, কিন্তু দুর্গা ওদের দলের সঙ্গে চলিয়া গেল। তারপর হঠাৎ মেঘ করিল। সন্ধ্যার অন্ধকার মেঘে ঘনীভূত করিয়া তুলিল। অপু বাড়ি ফিরিতেছে, পথে জনপ্রাণী নাই। সন্ধ্যা হইতে শ্মশানের ও মরার মুন্ডের গল্প শুনিয়া তাহার কেমন ভয় ভয় করিতেছে। গ্রামগঞ্জের রাস্তা তো, আগে তো সেরকম ইলেকট্রিক সিস্টেম ছিল না, ওটা রাস্তা অন্ধকার থাকে, তার উপর ভূতের গল্প টল্প বা মরার খুলির গল্প টল্প ইত্যাদি কিন্তু শুনেছে, বোঝা গেছে? ব্যাস,
ভয়ে আর কোথায় যায় অপু। মোড়ের বাঁশবাগানের কাছে আসিয়া মনে হইল কিসের জন্য কটু গন্ধ, মানে বিশ্রী গন্ধ, বাজে গন্ধ বাহির হইয়াছে। সে দ্রুত পদে চলিতে লাগিল। আর একটুখানি গিয়া ন্যাড়ার ঠাকুমার সঙ্গে দেখা। ন্যাড়ার ঠাকুমার নীল পুজোর নৈবেদ্য হাতে চড়ক তলায় পূজা দিতে যাইতেছে। অপু অন্ধকারে প্রথমটা চিনিতে পারে নাই, পরে চিনিয়া বলিল, কিসের গন্ধ বেরিয়েছে ঠাকুমা? বুড়ি বলিল, আজ ওরা সব বেরিয়েছেন কিনা তারই গন্ধ আর কি। আচ্ছা, ওরা সব বেরিয়েছেন কিনা বলতে কি বোঝাচ্ছে এখানে? গাজনের সন্ন্যাসীদের কথা বলা হচ্ছে। বোঝা গেছে এতটুকু? অপু বলল, কারা ঠাকুমা? কারা আবার? শিবের দল বল। সন্ধ্যাবেলা ওদের নাম করতে নাই, রাম 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 রাম, মানে হচ্ছে ভূত প্রেত। আমরা জানি শিবের কিন্তু সহচর, ওই জন্য শিবের অপর নাম কিন্তু কি ভূতনাথ বলা হয়। বোঝা গেছে? অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল। চারিদিকে অন্ধকার সন্ধ্যা, আকাশে কালো মেঘ, বাঁশবন, শ্মশানের গন্ধ, শিবের অনুচর ভূত প্রেত। ছোট ছেলে মনে মনে বিস্ময়ে, ভয়ে, রহস্যে, অজানার অনুভূতিতে ভরিয়া উঠিল। সে আতঙ্কের সুরে বলিল, আমি কি করে বাড়ি যাব ঠাকুমা? বুড়ি বকিয়া উঠিল, তা এত রাত করাই বা কেন বাপু আজকের দিনে? এসো আমার সঙ্গে, নীল পুজোর থালাখানা দিয়ে আসি, তারপর এগিয়ে দেবক্ষণ। ধন্যী যা হোক। বারোয়ারি তলায় ঘাস টাচিয়া প্রকাণ্ড বাঁশের মেরাপ, মেরাপ মানে হচ্ছে অস্থায়ী মণ্ডপকে বোঝায় মেরাপ। বাঁশের সামিয়ানা, সামিয়ানা মানে কাপড়ের তৈরি অস্থায়ী ছাদ। দেখবি বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে বা মন্দিরের গর্ভগৃহে ঠাকুর দেবতার মাথার উপরে একটা লাল পাড় সাদা রঙের কাপড়, চারকোনা কাপড় টাঙিয়ে দেওয়া হয়। খেয়াল করেছিস? ওটাই হলো সামিয়ানা, যাতে উপর থেকে কিছু না পড়ে। ভোগ টোক থাকে তো, উপর থেকে কিছু যাতে না পড়ে তার জন্য এই ব্যবস্থাটা দেওয়া হয়। যাত্রার দল আসে আসে, এখনো পৌঁছে নাই। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেলে লোকে বলে, কাল সকালের গাড়ি আসিবে। যাত্রা দল। আগেকার দিনে টিভি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, তারপর হচ্ছে টেলিফোন, এগুলো এত কিন্তু ছিল না। মানুষের যে এন্টারটেনমেন্টের যে ব্যাপার সেটা খুবই কম ছিল। তাহলে এন্টারটেনমেন্ট কিভাবে করতো তারা? যাত্রাপালা অনুষ্ঠানের মাধ্যমে। তাহলে যাত্রাপালা কি? আগেকার দিনের এক বিশেষ প্রকারের নাটকের মতনই একটা অনুষ্ঠান, যেখানে মানুষজন কি করতো, সং সাজতো। কিরকম সং? কেউ ধর কৃষ্ণ ঠাকুর সাজলো, কেউ রাধা সাজলো, কেউ হনুমান সাজলো। এইভাবে সেজে 7 দিন, 5 দিন বা 3 দিন ধরে পার্ট পার্ট করে একটা অনুষ্ঠানকে চালানো হতো। বোঝা গেছে? সেটা হলো যাত্রা। এখন সম্পূর্ণরূপে যাত্রা ব্যবস্থাটা উঠে গিয়েছে। খোলা মাঠ বা কোনো বড় মন্দিরকে কেন্দ্র করে সেই মন্দির প্রাঙ্গণে যাত্রাপালা কিন্তু অনুষ্ঠিত হতো। ক্লিয়ার এতটুকু? যাত্রা কি জিনিস বোঝা গেল? অপুর স্নানাহার বন্ধ হইবার উপক্রম হইয়াছে। রাতে অপুর ঘুম হয় না। বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো কৌতূহল ও খুশি, যে কি প্রবল অদম্য উচ্ছ্বাস, বিছানায় ছটপট এপাশ ওপাশ করে, যাত্রা হবে, যাত্রা হবে, যাত্রা হবে করে। মায়ের বারণ আছে, অত বড় মেয়ে পাড়া ছাড়িয়া কোথাও না যায়। দুর্গা চুপি চুপি গিয়া দেখিয়া আসিয়া আসর সজ্জা ও বাঁশের গায়ে ঝুলানো লাল নীল কাগজের অভিনবত্ব সম্বন্ধে গল্প করে। অপুর মনে হয় যে পঞ্চানন তলায় সে দুবেলা কড়ি খেলা করে। সেই তুচ্ছ অত্যন্ত পরিচিত সামান্য স্থানটাতে আজ বা কাল নীলমণি হাজার দলের মতো একটা অভূতপূর্ব অবাস্তব ঘটনা ঘটিবে। নীলমণি হাজরার দল। হাজরা কি জিনিস? হাজরা হচ্ছে, দেখবি যে এই যে চৈত্র মাসে যে গাজন উৎসবটা হয় সেখানে ভূত প্রেত ইত্যাদি সাজে, ওদেরকে বলা হয় থাকে হাজরা। বোঝা গেছে? কি বলছে যে নীলমণি হাজরার দলের যাত্রার মতো একটা অভূতপূর্ব অবাস্তব ঘটনা ঘটিবে, কেউ কি সম্ভব? কথাটা যেন তাহার বিশ্বাস হয় না। হঠাৎ শুনিতে পাওয়া যায় আজ বিকেলে দল আসিবে। এক ঝলক রক্ত যেন বুক হইতে নাচিয়া চলকাইয়া একেবারে মাথায় উঠিয়া পড়ে।
কুমার পাড়ার মোড়ে দুপুরের পর হইতে সকল ছেলের সঙ্গে দাঁড়াইয়া থাকিবার পরে দূরে একখানা গরুর গাড়ি তাহার চোখে পড়িল। সাজের বাক্স বোঝাই গাড়ি 1 2 3 4 5 খানা, তার মানে পরপর গরুর গাড়ি গুলো কিন্তু চলতে শুরু করেছে। পটু একে একে আঙুল দিয়া গুনিয়া খুশির সুরে বলিল, অপুদা, আমার এদের পেছনে পেছনে এদের বাসায় গিয়ে দেখে আসি, যাবি? সাজের গাড়িগুলোর পেছনে দলের লোকেরা যাইতেছে। সকলের মাথায় টেরি কাটা, মানে হচ্ছে বাঁকা সিথি, টেরি কাটা, অনেকের জুতা হাতে। পটু একজন দাড়িওয়ালাকে দেখাইয়া বলিল, এ বোধ হয় রাজা সাজে, তাই না অপুদা? আকাশ বাতাসের রং একেবারে বদলাইয়া গেল। অপু মহা উৎসাহে বাড়ি ফিরিয়া দেখে তাহার বাবা দাওয়ায় বসিয়া কি লিখিতেছে ও গুনগুন করিয়া গান করিতেছে। সে ভাবে যাত্রা আসিবার কথা তাহার বাবাও জানিতে পারিয়াছে, তাই এত স্ফূর্তি। উৎসবে হাত নাড়িয়া বলে, সাজ একেবারে 5 গাড়ি বাবা, এরকম দল। মানে সাজসজ্জার অর্থাৎ যাত্রাপালার যে অনুষ্ঠান হবে সেখানে সাজের বিভিন্ন সরঞ্জাম বা যারা যাত্রা অনুষ্ঠান করবে সেই দলের সংখ্যা মিলিয়ে, সব মিলিয়ে তো একটা বিশাল বড় গাড়ির প্রয়োজন। এবার বিশাল বড় গাড়ি কোথায় পাবে তারা? ওই জন্য 5টা এখানে গরুর গাড়ির ব্যবস্থা করেছে, যেগুলো লাইন করে করে সারিবদ্ধভাবে এগিয়ে চলছে। আর অপু দুর্গা দুজন মিলে দেখছে। ক্লিয়ার এতটুকু? হরিহর শিষ্য বাড়ি বিলি করিবার জন্য বালির কাগজে কবচ লিখিতেছিল। মুখ তুলিয়া বিস্ময়ের সুরে বলে, কিসের সাজরে খোকা? অপু আশ্চর্য হইয়া যায়, এত বড় ঘটনা বাবার জানা নাই। বাবাকে সে নিতান্ত কৃপার পাত্র অর্থাৎ দয়ার হয় এমন পাত্র বিবেচনা করে। সকালে উঠিয়া অপুকে পড়িতে বসিতে হয়। খানিক পরে সে কাঁদো কাঁদো ভাবে বলে, আমি বারোয়ারি তলায় যাব বাবা, সকলে যাচ্ছে, আর আমি এখন বুঝি বসে বসে পড়ব? এক্ষুনি যদি যাত্রা আরম্ভ হয়। তাহার বাবা বলে, পড়ো পড়ো, এখন বসে পড়ো, যাত্রা আরম্ভ হইলে ঢোল বাজবার শব্দ তো তোমরা শুনতে পাওয়া যাবে, তখন না হয় যেও। এখন পৌরের বয়সের ছেলে নিজ সময়ে আজকাল বিদেশে থাকে, অল্প দিনের জন্য বাড়ি আসিয়া ছেলেকে চোখ ছাড়া করিতে চায় না। অর্থাৎ অপুর বাবার কথা এখানে কিন্তু বলছে। চোখ ছাড়া বলতে কার কথা বলছে এখানে? অপুর বাবার কথা কিন্তু এখানে বলছে। বোঝা যাচ্ছে? অভিমানের রাগে অপুর চোখ দিয়া জল পড়িতে থাকে। সে কান্না ভরা গলায় আবার শুভঙ্করী শুরু করে। শুভঙ্করী হচ্ছে একটা গান, বিশেষ ছন্দ, কবিতা। শুভঙ্করী শুরু করে, মাস মাহিনা যার যত, দিন তার কত, দিন তার পরে কত, কিন্তু সকালে যাত্রা বাসে না। খবর আসে ও বেলায় বসিবে। ও বেলা অপুর মায়ের কাছে যাইয়া কাঁদো কাঁদো ভাবে বাবার অত্যাচারের কাহিনী আনুপূর্বিক বর্ণনা করে। সর্বজয়া আসিয়া বলে, দাও না গো ছেলেটাকে ছেড়ে, বছর কাটের দিনটা তোমার 9 মাস বাড়িতে থাকা নেই বছরে। অর্থাৎ ওই অত্যাচারের কাহিনী অপু তার মায়ের কাছে এসে নালিশ করেছে বাবার। তো সেই হিসাবে তার মা যে সর্বজয়া, মায়ের মন হালকাভাবে গলে গেছে, তাই তার স্বামীকে বোঝাচ্ছে, আরে তুমি তো 9 মাস, বছরে তো 9 মাসেই তো বাড়িতে থাকো না, যতটুকু আসছো একটু ছেলের সাথে খেলো ধুলো, ভালো ব্যবহার করো, তাই না? এগুলো বোঝাতে যাচ্ছে। তো সর্বজয়া আসিয়া বলে, দাও না গো ছেলেটাকে ছেড়ে, বছর কাটের দিনটা তোমার 9 মাস বাড়িতে থাকা নেই বছরে, আর একদিনেও পড়াতে একেবারে তকালঙ্কার ঠাকুর হয়ে উঠবেন কিনা। তকালঙ্কার ঠাকুর হচ্ছে কি, শিশুদের একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন, ঠিক আছে? শিশু সাহিত্য নিয়ে কিন্তু রচনা করেছিলেন, মদন মোহন তর্কালঙ্কার সম্পূর্ণ নাম। একটা পণ্ডিত মানুষ ছিল সেই সময়, ব্রিটিশ আমলে। এরপর বলেছে, দেখ, অপু ছুটি পায়, সারা দুপুর তাহার বারোয়ারি তলায় কাটে। বৈকালে যাত্রা বসিবার পূর্বে বাড়িতে খাবার খাইতে আসিল। বাবা রোয়াকে বসিয়া কবচ লিখিয়াছে। অন্যদিন এই সময় তাহাকে তাহার বাবার কাছে বসিয়া
বই পড়িতে হয়, পাছে ছেলে চটিয়া যায়, এই ভয়ে তাহার বাবা তাহাকে খুশি রাখবার জন্য নানা রকম কৌতুকের আয়োজন করে, মানে হাসি ঠাট্টার আয়োজন করে। বলে, খোকা চট করে স্লেটে লিখে আনো দেখি। ওই ভূত বাপ রে। অপু সব অদ্ভুত ধরনের কথা শুনিয়া হাসিয়া খুন হয়, তাড়াতাড়ি লিখিয়া আনিয়া দেখায়। বলে, বাবা এইটে হয়ে গেলে আমি কিন্তু চলে যাব। তাহার বাবা বলে, যেও এখন খোকা। আচ্ছা চট করে লিখে আনো দেখি। আর একটা অদ্ভুত কথা বলে। অপু আবার হাসিয়া ওঠে। তাহলে শিশু মন তো, সে যা শিখে তাই হচ্ছে নিজের মতন করে বলার চেষ্টা করে। আবার কোনো সময় পাউলের মতন সে হেসে ওঠে। বোঝা গেছে এতটুকু সবার? এবার সেকেন্ড প্যারাতে আয়। বলছে যে আজ কিন্তু অপুর মনে হইল বাহির হইতে কি একটা প্রচন্ড শক্তি আসিয়া তাহাকে তাহার বাবার নিকট হইতে সরাইয়া লইয়া যাইতেছে। বাবা নির্জন ছায়াভরা বৈকালে বাঁশবন ঘেরা বাড়িতে একা বসিয়া লিখিতেছে, কিন্তু এমন শক্তি নাই যে তাহাকে বসাইয়া রাখে। এখন যদি বলে, খোকা এসো পড়তে বসো, অমনি চারিদিক হইতে একটা যেন ভয়ঙ্কর প্রতিবাদের হট্টগোল উঠিবে। সকলে যেন বলিবে, না না এ হয় না, যাত্রা যে বসে বসে। অর্থাৎ যাত্রাপালার যে অনুষ্ঠানটা সেটা এই মুহূর্তে হওয়ার কথা ছিল, কিন্তু সবার মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে, এই যাত্রা হবে, এই যাত্রা হবে, এরকম বলে। কোন উল্লাসের প্রবল শক্তি তাহার বাবাকে যেন নিতান্ত অসহায় দুর্বল করিয়া দিয়াছে। সাধ্য নাই যে তাহার পরিবার কথা পর্যন্ত মুখে উচ্চারণ করে। বাবার জন্য অপুর মন কেমন করে। দুর্গা বলিল, অপু তুই মাকে বল না, আমিও দেখতে যাব। অপু বলে, মা দিদি কেন আসুক না, না আমার সঙ্গে চিক দিয়ে ঘিরে দিয়েছে, সেইখানে বসবে। মা বলে, এখন থাক, ওদের বাড়ির ওদের বাড়ির মেয়েরা যাবে, আমি তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে যাবে এখন? বারোয়ারি তলায় যাইবার সময় দুর্গা পিছন পিছন হইতে তাহাকে ডাকিল, শোন অপু। পরে তার কাছে আসিয়া হাসি মুখে বলিল, হাত পাত দেখি। অপু হাত পাতলেই দুর্গার তাহার হাতে দুটো পয়সা রাখিয়া তাহার গায়ে হাতটা নিজের দু হাতে লইয়া মুঠা পাকাইয়া দিয়া বলিল, 2 পয়সার মুরগি কিনে খাস, নয়তো যদি লিচু বিক্রি হয় তো কিনে খাস। মাত্র 2 পয়সা দাম মুরগি এবং লিচুর। ইহার দিন 7 পূর্বে একদিন অপু আসিয়া চুপি চুপি দিদিকে জিজ্ঞাসা করিলেন, পুতুলের বাক্সে পয়সা আছে না, একটা দিবি? দুর্গা বলিয়াছিল, কি হবে পয়সা তোর? অপু দিদির মুখে দিকে চাইয়া একটুখানি হাসিয়া বলিল, নিচু খাবো, মানে লিচু খাবো। কথা শেষ করিয়া সে পুনরায় লজ্জার হাসি হাসিল। কৈবতের সুরে বলে, বোষ্টমদের বাগানে ওরা মাচা বেঁধেছে দিদি, অনেক নিচু পেরেছে। 2 ঝুড়ি, 1 পয়সায় 6টা। এই এত বড় বড়, একেবারে সিঁদুরের মতো রাঙা। সিঁথু কিনলে, সাধন কিনলে? পরে একটু থামিয়া জিজ্ঞাসা করিল, আছে দিদি? দুর্গার পুতুলের বাক্সে সেদিন কিছুই ছিল না, তাই সে কিছুই দিতে পারে নাই। অপুকে বিরস মুখে চলিয়া যাইতে দেখিয়া সেদিন তাহার খুব কষ্ট হইয়াছিল। মানে এই ঘটনার পর অপুর মনে কিন্তু কোনো হাসির ব্যাপার ছিল না, ঠিক আছে? দুঃখী ভাবে সে কিন্তু বেরিয়ে চলে যায় অপু। সেদিন তার খুব কষ্ট হইয়াছিল, তাই কাল বৈকালে সে বাবার কাছে দুটো পয়সা দুটো চড়ক দেখিবার নাম করিয়া চলিয়া চাইয়া লয়। সোনার ভাটার মতন ভাইটা, মুখের আবদার না রাখিতে পারিলে দুর্গার ভারী মন কেমন হয়। নিজের ভাইয়ের প্রতি একটা কিন্তু আকর্ষণ থাকে, এক্ষেত্রে দুর্গারও কিন্তু খুব একটা ব্যতিক্রম হয়নি। হাজার ভাই বোনের মধ্যে লড়াই ঝগড়া হলো, ক্লিয়ার? অপু চলিয়া গেলে তাহার মা ঘাট হইতে আসিয়া বলে,
দুর্গা একটা কাজ করতো, রানুদের বাগান থেকে দুটো সাদা গন্ধভেদালি পাতা খুঁজে নিয়ে আইতো। গন্ধভেদালি মানে কি? গন্ধ পাতা। অপুর শরীরটা অসুখ করেছে, একটু ঝোল করে দেবো, তার মানে গন্ধ পাতার ঝোল করে খাওয়াবে, এটাই মনস্থির করেছে। বোঝা গেছে এতটুকু? এবার লাস্ট প্যারা। মায়ের কথায় সে এক ছুটে রানুদের বাগানে যায়। বাগানের মানুষ সমান উঁচু ঘন আগাছার জঙ্গলের মধ্যে গন্ধভেদালি পাতা খুঁজিতে খুঁজিতে মনের সুখে মাথা দুলাইয়া পিসিমার মুখে ছেলেবেলায় শেখা একটি ছড়া আবৃত করে। কিরকম আবৃত্তি করছে? বলছে, হলুদ বনে বনে নাক ছাবিটি হারিয়ে গেছে, সুখ নেই কো মনে। তাহলে এখানেই আমাদের সেকেন্ড টার্মের 18 নম্বর পরিচ্ছেদ শেষ হলো। বোঝা গেল সবার? কি কি প্রশ্ন হবে সেটাও বলে দিলাম। উত্তরগুলো ভালো মতন পড়বি, প্রশ্নগুলো মাথায় রাখবি, পরীক্ষা ফাটাফাটি দিবি।